আজকে 25শে ডিসেম্বর আর আজকে লাইফ ইজ এ ট্রিপের আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের বাকি জায়গাগুলোকে ভিজিট করার জন্য। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের নিউ ব্লগটা। আমাদের শান্তিনিকেতনের প্রথম পর্বটি যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর আমরা আই বাটনেও তার লিঙ্ক দিয়ে রাখবো। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কেমনভাবে আমরা বাইকে করে কলকাতা থেকে শান্তিনিকেতনে এলাম, তারপর কোন হোটেলে আমরা রুম নিয়েছিলাম এবং তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। আর সঙ্গে ছিল পৌষ মেলা ভ্রমণ, তাই আগের পর্ব কিন্তু তোমরা একদম মিস করো না। আর আজকের সকালটা আমরা শুরু করব বিশ্বভারতী ক্যাম্পাস দেখার মধ্যে থেকে, কারণ বিশ্বভারতী ক্যাম্পাস না দেখলে শান্তিনিকেতনে আসাটাই বৃথা। 2021 সালের পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই আমাদের যা দেখতে হবে বাইরে থেকেই দেখতে হবে। তোমরা শুধু চাইলে মিউজিয়ামে ঢুকতে পারো, কিন্তু পৌষ মেলার জন্য এখন কিন্তু মিউজিয়ামও বন্ধ আছে। বিশ্বভারতী ক্যাম্পাসে এসে প্রথমেই আমাদের চোখে পড়ল এই বিশাল বটগাছ। এই বটগাছ কিন্তু প্রায় 200 বছরের পুরনো। এই বটগাছ লাগিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এইখানে একটি পুকুর খনন করিয়েছিলেন এবং এই পুকুরের মাটি জমে 3টি জায়গায় 3টে ঢিপি তৈরি হয়, আর সেখান থেকেই এই জায়গার নাম হয় 3 পাহাড়। আর এই বটগাছের ছবি কিন্তু সহজপাঠের কভার পেজে আমরা দেখতে পাই। তালধ্বজ, এই তাল গাছটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় গাছ। এই গাছ দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর এই নিচে যে কুঠিরটি দেখতে পাচ্ছ, এই খড়ের ছাউনি মাটির কুঠিরে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। রবীন্দ্রনাথ ঠাকুর বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশ চন্দ্র সেনের স্মৃতি বহন করছে। খড়ের চাল, মাটির দেওয়াল, এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন নিজে থাকার জন্য, নাম দিয়েছিলেন নতুন বাড়ি। কিন্তু বাড়িটি তৈরি হওয়ার সময় তার স্ত্রী মৃণালিনী দেবী মারা যাওয়ায় তিনি আর এই বাড়িতে থাকেননি। তার পাশে আরেকটি বাড়ি বানিয়েছিলেন 1904 সালে। এই বাড়িটি ছিল টালির চালের বাড়ি, নাম দিয়েছিল দেহুলি। এই বাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1904 থেকে 1919 পর্যন্ত ছিলেন। এই বাড়িতে তার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি এই বাড়িতেই বসে অসংখ্য কবিতা, কাব্যগ্রন্থ এবং উপন্যাস রচনা করেন। তার মধ্যে অন্যতম হলো গীতাঞ্জলি এবং গোরা উপন্যাসটি। এখন আমরা চলে এসেছি উপাসনা গৃহের কাছে। উপাসনা গৃহ হলো ব্রহ্ম ধর্মের মন্দির। 1891 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এই মন্দিরটি পুরোপুরি বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এই মন্দিরটি শুধুমাত্র বুধবার দিনকে খোলা থাকে। এছাড়া কবিগুরুর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে এই মন্দিরটি খোলা রাখা হয়। এই মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই সাদা বস্ত্র পরে ঢুকতে হবে। এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতন গৃহের কাছে। এই শান্তিনিকেতন গৃহর নামেই কিন্তু এই জায়গার নাম শান্তিনিকেতন হয়েছে। 1864 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতন গৃহটি তৈরি করেন। এটি প্রথমে তৈরি করা হয় অতিথিশালা হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 থেকে 1904 সাল পর্যন্ত এই বাড়িতেই থাকতেন। এখন আমরা চলে এসেছি পুরনো মেলার মাঠে। 1962 সালের আগে কিন্তু এখানেই পৌষ মেলা হতো। 1894 থেকে 1962 সাল পর্যন্ত এখানেই পৌষ মেলা হয়। তারপর জায়গার সংকটের জন্য ভুবনডাঙ্গা মাঠে এই মেলাকে স্থানান্তরিত করা হয়। ছাতিমতলা, এই ছাতিমতলা নিয়ে কিন্তু একটা বড় ইতিহাস আছে। 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের বাড়ি যাওয়ার সময় এইখানেই ছাতিম গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং এইখানেই তিনি এক অসীম মানসিক শান্তি উপলব্ধি করেন। তখন তিনি ঠিক করেন এইখানে তিনি যোগ সাধনা করবেন এবং অতিথিশালা গড়ে তুলবেন। এবং পরে তিনি জানতে পারেন রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার নামে এই জমিটি আছে এবং তিনি তখন এই জমিটি কেনার অনুরোধ করেন। এবং এই কথা শুনে রায়পুরের জমিদার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উপহার হিসাবে দিতে চান, কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই উপহার গ্রহণ না করে 16 আনা দিয়ে এই 20 বিঘে জমি কিনে নেন। বাংলাদেশের 2 জন আর্টিস্ট এবং কলাভবনের 2 জন আর্টিস্ট মিলে শুধু ইট দিয়ে ইগলুর একটি প্রতিলিপি তৈরি করে এই বিশ্বভারতী প্রাঙ্গণে। স্বনামধন্য বাঙালি ভাস্কর হলেন রাম কিঙ্কর বেজ।
আর তার তৈরি অসামান্য সব স্থাপত্য তোমরা দেখতে পারবে এই বিশ্বভারতীর কলাভবন প্রাঙ্গণে এলে। সেই সময়কার মানুষদের, বিশেষ করে সাঁওতাল জনগোষ্ঠীর লোকেদের যাযাবর জীবন তিনি তুলে ধরেছিলেন ইট পাথর বালি দিয়ে। সকাল থেকে বিশ্বভারতী ঘুরছি, এখন অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। এবার আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব। সামনেই এক দিদি বসেছেন, এখান থেকে চা আর ডিম টোস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের নেক্সট গন্তব্য হলো ডিয়ার পার্ক। চলো ডিয়ার পার্ক ঘুরে আসি। এখন আমরা চলে এসেছি বোলপুরের ডিয়ার পার্কে। ডিয়ার পার্কের টাইমিং হলো সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত টিকিট দেয়, 4টে অবধি খোলা থাকে। কিন্তু এখানে কিন্তু টিকিট মূল্য অনেক বেশি, 100 টাকা করে টিকিট মূল্য পার হেড, যেটা আমার একটু অবাকই লাগলো। 100 টাকা করে ডিয়ার পার্কের টিকিট। ডিয়ার পার্কে এলে তোমরা কিন্তু বুধবারটা অ্যাভয়েড করে এসো, বুধবার কিন্তু ডিয়ার পার্ক বন্ধ থাকে। এই ডিয়ার পার্কটা কিন্তু কোনো জু না, এটা হলো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বল্লভপুরের অভয়ারণ্য। অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই ডিয়ার পার্কটা আছে, তাই চলো তাড়াতাড়ি করে ঘুরে নেওয়া যাক। ডিয়ার পার্কে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা কয়েকটা ডিয়ার দেখতে পেলাম, মানে হরিণ। তার ঠিক অপোজিটেই ছিল একটা ময়ূর, একটাই মাত্র ময়ূর। আহারে, এটা তো মনে হচ্ছে ময়ূরই, ময়ূর না। ময়ূর নেই, তাই ময়ূরীর খুব দুঃখ। তাই সরকারকে বলবো একটা ইমিডিয়েট ময়ূর এনে দাও। এরপরে ছিল একটা অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে কয়েকটা মাছ ছিল, কয়েকটা গোল্ড ফিশ অ্যাকোরিয়ামের মধ্যে গোল গোল ঘুরছিল। আরে ভাই, 100 টাকা দিয়েছি শুধু 4টে হরিণ দেখবো বলে, তাই ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম যদি এবার বাঘ ভাল্লুক কিছু দেখা যায়। কিন্তু কপাল একদমই খারাপ। এই ডিয়ার পার্কে 100 টাকা করে টিকিট, এটা অনেকটাই বেশি। কারণ আমাদের আলিপুর জুতেও তো 50 টাকা করে টিকিট। সেখানে কত বড় এরিয়া, কত রকমের পশু পাখি আমরা দেখতে পারি। সেখানে এই ডিয়ার পার্কে হয়তো একটা দুটো ময়ূর আছে আর কিছু ডিয়ার আছে। জায়গাটা বেশ বড়, কিন্তু তবু 100 টাকা অনেক বেশি। তা তোমাদের মতামত জানিও। তবে এটা ওদের কিছু করার নেই, এটা তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট, তো গভর্নমেন্ট থেকে যেরকম করেছে সেই রকমই। তাহলে চলো বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখা যাক। তোমাদের একটাই কথা বলবো, 100 টাকা খরচা করে ফালতু এখানে এসো না। এখানে 4টে হরিণ আর একটা ময়ূরী আছে, আর কিচ্ছু নেই। এবার আমরা চলে এলাম আমার কুটির সোসাইটিতে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় 4 হুইলার 2 হুইলার রাখার অনেক জায়গা আছে, তাই যারা গাড়ি নিয়ে আসবে কোনো রকম সমস্যা হবে না। আর যারা টোটো করে ঘুরতে চাও, একবারে টোটো রিজার্ভ করে নেবে, 2 দিনের জন্য সব কিছু একবারে দেখে নেবে, 1200 থেকে 1500 টাকা নেবে। এখন আমি চলে এসেছি আমার কুটির সোসাইটিতে, মানে আমি না, আমরা চলে এসেছি আমার কুটির সোসাইটিতে। এখানে কিন্তু আমার কুটির সোসাইটিতে হ্যান্ডক্রাফটের জিনিস আছে। এখানকার লোকাল যারা আছে তারা হস্তশিল্পের যে বিপণন কেন্দ্র এখানে আছে। এছাড়া লোকগীতির গান তো শুনতেই পাচ্ছ। এখানে সব কুটির শিল্প যেগুলো আছে, হ্যান্ডক্রাফট, সেগুলোর শোরুম, সেগুলো জিনিসপত্র, প্রোডাক্ট এখানে এনারা নিজেরা বানিয়ে বিক্রি করছে। আমার কুটিরে আসলে তোমরা দেখতে পাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি, একটা সুন্দর স্কাল্পচার এখানে রাখা আছে, দেখতে কিন্তু অতুলনীয় লাগছে। আর আমার কুটিরের ভিতরে তোমরা বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিসপত্র কিনতে পারবে, তবে ভিতরে মোবাইল ফোন অ্যালাউ না বা ক্যামেরা অ্যালাউ না, তাই আমি ভিডিও করে দেখাতে পারলাম না। এখন আমরা দুপুরের লাঞ্চ করার জন্য যাচ্ছি আমার কুটিরের হেসেল ঘরে। এটা কিন্তু খুব জনপ্রিয়, তোমরাও আসলে ট্রাই করতে পারো। আমার কুটির হেসেল আর আমার কুটির শিল্প যে জায়গাটায় ছিলাম, শোরুমটা, দুটো কিন্তু আলাদা জায়গায়। এখন আমরা হেসেলে এসেছি, ওখানে একটা ছোট কিচেন আছে, ওখানে ওই ফাস্টফুড বিক্রি হচ্ছিলো, আর এইখানে লাঞ্চ পাওয়া যাবে।
পাওয়া যাবে। কিন্তু আজকে 25শে ডিসেম্বর বলে প্রচুর ভিড়, প্রচুর লাইন, তাই আমরা চেষ্টা করছি বনভিতির হেসেল ঘরে একবার যাওয়ার। এই বনভিতির হেসেল ঘরও কিন্তু একইভাবে খুব জনপ্রিয়। এই জায়গাতে আমরা এসছি ওই আমার কুটির থেকে, এটা মোটামুটি 1 কিলোমিটার রাস্তা। তোমরাও চাইলে বনভিতির হেসেল ঘরে আসতে পারো। এইটা আরও গোছানো মনে হচ্ছে, অনেক নতুন মনে হচ্ছে। তবে এইখানের প্রাইসটা একবার দেখে নেব, এখানে প্রাইস কেমন আছে। এখানকার প্রাইস 20-30 টাকা করে বেশি আমার কুটিরের থেকে। তাহলে চলো এখানেই খেয়ে নেওয়া যাক। এখানে একটু ফাঁকা আছে, ভিড় আছে, তবে ওখান থেকে অনেকটাই ফাঁকা। ওখানে কিন্তু প্রায় 1-2 ঘন্টা লাইন দিতে হতো। আমরা নিয়েছি দুটো ভেজ মিল, 160 টাকা করে, 320 টাকা, একটা মাটন, একটা চিকেন 200 টাকা এবং 120 টাকা, টোটাল 640 টাকা আমাদের বিল হয়েছে। এখানে প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার থালায় দেওয়া হচ্ছে, কাঁসার থালা, কাঁসার বাটি, এগুলো সব ইউজ করা হচ্ছে। খেয়ে দেখা যাক টেস্ট কেমন হয়। আমাদের খাবার চলে এসছে, এত খিদে পেয়েছে যে আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। বনভিতির হেসেল থেকে আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। খাবার মোটামুটি এত ভিড়, ওরাও হয়তো পুরোপুরি কোয়ালিটি আজকে মেনটেন করতে পারেনি, তবে খুব একটা খারাপও না, খাওয়া যেতে পারে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, এবং সোনাঝুরি হাটের ঠিক পাশেই হয়েছে নতুন 34 ফিটের বুদ্ধ। 34 ফিটের বুদ্ধ পার্ক একটা হয়েছে, সেখানে প্রথমে যাব, তারপর আমরা সোনাঝুরি হাটে যাব। তবে এই রাস্তাটা আমরা কতদূর যেতে পারবো জানি না, কারণ সোনাঝুরি হাটে অনেকটা আগেই কিন্তু নো এন্ট্রি হয়ে গেছে, তার আগেই আমাদের বাইক পার্কিং করে রাখতে হবে। সোনাঝুরির হাটের থেকে মোটামুটি 700-800 মিটার আগেই পার্কিং করা হয়েছে, এখানেই বাইকটা রেখে যাব। বাইক পার্কিংয়ে 20 টাকা করে নেবে। কার পার্কিংয়ের জন্য কত টাকা নেয় ঠিক বলতে পারবো না, তবে 50 থেকে 100 টাকার মধ্যেই নেবে। আর এই পার্কিংটা 34 ফিট বুদ্ধের পাশেই করা হয়েছে, তাই আগে বুদ্ধটা দেখে, বুদ্ধ পার্ক দেখে তারপরে আমরা সোনাঝুরি হাটে যাব। এই জায়গাটা একদমই নতুন তৈরি হয়েছে, অনেকেই হয়তো জানো না, তবে একবার ঘুরে যেতে পারো সোনাঝুরি হাটে আসলে। এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। প্রচুর ভিড় আজকে, 25শে ডিসেম্বর বলে কথা, সবাই সোনাঝুরি হাটে চলে এসছে। অনেকটা হেঁটে আসতে হলো, কারণ পুরো জায়গাটা নো এন্ট্রি করে রেখেছে, বাইক গাড়ি কিছু ঢুকতে ইচ্ছে না। তা তোমরা দেখো সোনাঝুরি হাটটা। এই হাটে তোমরা যাই কিনবে অবশ্যই বার্গেনিং করে কিনো, কারণ এখানে কিন্তু কোনো রকম ফিক্সড প্রাইসে জিনিসপত্র বিক্রি হচ্ছে না, অনেকটাই দাম বেশি চাইছে আমাদের হাতিবাগান এসপ্ল্যানেডের ফুটপাতের মতন। তারপরে তোমাদের কিন্তু দাম দরাদরি করে কিনতে হবে। তবে আমরাও কয়েকটা জিনিস কিনেছি এখান থেকে, আমার কোয়ালিটি খুব একটা আহামরি ভালো লাগেনি, তো তোমরাও দেখে অবশ্যই কোয়ালিটি দেখে কিনো। আর এগুলো প্লেন। এখানে তোমরা শার্ট, পাঞ্জাবি, চুড়িদার, কুর্তি, বিভিন্ন ধরনের ব্যাগ সব কিছুই পেয়ে যাবে। সোনাঝুরি হাটের বিভিন্ন জায়গায় আদিবাসী নৃত্য এবং বাউল গান হচ্ছিল, তাই দেখে স্বস্তিকারও হঠাৎ করে নাচতে মন চাইলো।
নাচ গান শেষ করে স্বস্তিকা আবার বেরিয়ে পড়লো শপিং করতে। এখানে আসলে মেয়েরা আর বাড়ি যেতে চায় না। হ্যান্ডলুম তো হ্যান্ডলুমগুলো আলাদা আছে। আর এগুলো কিসের তাহলে? এগুলো সুতি। কি দাম আছে এগুলো? 450 টাকা। পুরো সুতি। যাই হোক, অনেক কটা শাড়ি দেখার পর শেষ পর্যন্ত স্বস্তিকা এই শাড়িটা ফাইনালি নিয়েই নিল। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, আগে কিন্তু সোনাঝুরি হাট শুধুমাত্র শনিবার এবং রবিবার বসতো, তবে এখন কিন্তু সোনাঝুরি হাট সপ্তাহে 7 দিনই বসে। আর সোনাঝুরি হাটের টাইমিং হলো সকাল 10টা থেকে যতক্ষণ না সূর্যাস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কারণ এখানে কিন্তু কোনো রকম আলোর ব্যবস্থা নেই, তাই সূর্যাস্ত হয়ে গেলে হাট ভেঙে যায়। আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। কালকে সকালে আবার এখানে আসবো, কারণ এখানে কিন্তু খুব ভালো খেজুরের রস এবং খেজুরের গুড় পাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে ডিসেম্বর 2023। আজকে কিন্তু আমরা বাড়ি ফিরে যাব, তাই সকাল সকাল আরেকবার চলে এসেছি সোনাঝুরির হাটে। কালকেই তোমাদের বলেছিলাম এখানে আমরা আসবো খেজুরের রস খেতে, এবং ভালো গুড় পেলে গুড়ও কিন্তু বাড়ির জন্য নিয়ে যাব। দেখো, আমরা 9টার আগে এই খোয়াইয়ের হাটে এসেছি। এখন কিন্তু কেউ আসেনি, অল্প অল্প করে দোকানদারি করবে যারা, মানে হকার্সরা, তারা আসছে, আর বাকি পুরো জায়গাটা ফাঁকা। এখন এই জায়গাতে নো এন্ট্রি নেই, একটু পরে নো এন্ট্রি হয়ে যাবে, তখন আর বাইক নিয়ে ঢোকা যায় না। সকালবেলা শুধুমাত্র খেজুরের রস খাবো বলে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আমাদের হোটেল থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে। তো এইখানে এলে তোমরা কিন্তু একবার এই রস আর গুড় একবার ট্রাই করতে পারো। এটা একদম সোনাঝুরি হাট, তার থেকে একটুখানি এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। এখানে 2-3টে গুড়ের দোকান আছে, যে কোনো একটা থেকে তোমরা খেতে পারো, রসও খেতে পারো এবং গুড় নিয়ে যেতে পারো। আমরা জানি না নিয়ে যেতে পারবো কিনা, কারণ বাইক নিয়ে এসেছি, এমনিতে অনেক লাগেজ হয়ে গেছে, কালকে অনেক কিছু কিনেছি। এই দেখো, 10 টাকার রস, 10 টাকার খেজুরের রস। ভালো, ঠান্ডার মধ্যে এত ঠান্ডা রস। ঠান্ডা কম আছে, অনেকদিন পর খেলাম। এদিকে গুড় তৈরি হচ্ছে। দেখি একটু টেস্ট করে কেমন। দারুণ খেতে তো। কেন? গুড় কত করে? গুড় আছে? গুড় নেই এখন, বানাবে? ভেতরটা একটু দেখাও তো কেমন, অন্য একটা দিকে দেখাও কেমন দেখতে ভেতরটা। ও যেগুলো দিলাম এইগুলো দেখো তো, একটা খুলুন, একটা খুললেই হবে। যাই হোক, আমরা এই দোকান থেকে 150 টাকা কিলো পাটলি গুড় নিয়ে নিলাম, জানি না কেমন হবে। হ্যালো গাইজ, এখন 9:30 বাজে, আর এরপরেই আমরা চেক আউট করে যাব। আমাদের ঠিক এই লজ, নিরালা লজ, তার ঠিক পাশেই এখানে একটা খাবারের স্টল আছে। এখান থেকেই ব্রেকফাস্টটা করে আমরা 10:30টার সময় চেক আউট করে যাব। এখন 9:30 বাজে। তো ভিডিওটা এবার শেষ করব। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, পুরো সিরিজটা কেমন লাগলো আমাদের জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু আরও বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান করছি, আর তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে চলো, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।